মেঘের পানে ক্ষিপ্ত নয়নে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবির 2 পা পিছিয়ে সিঁড়ি দিয়ে নেমে গেছে। ডাইনিং টেবিলের উপর কাচের বক্স রেখে দ্রুত পায়ে মেন গেট পেরিয়ে চলে যেতে নিল। আদি পেছন থেকেই ডেকে উঠল, ভাইয়া। আদির ডাক আবিরের কান পর্যন্ত পৌঁছালো কিনা কে জানে, ফিরেও দেখল না। আবিরের অক্ষিযুগল ও আগ্নেয়গিরির লাবণ্যে লাল টুকটুকে হয়ে গেছে। গেট পেরিয়ে বাইকে উঠতে গিয়ে হাতে থাকা সানগ্লাসটা ডাস্টবিনের দিকে ছুঁড়ে ফেলে দেয়। নিজের ভেতরে সবটুকু ক্রোধ যেন সানগ্লাসটার উপরই ঢেলে দিয়েছে। সানগ্লাসটা ভেঙে খণ্ডবিখণ্ড হয়ে গেছে। সানগ্লাসের ভাঙা অংশের চাপে হাতও কেটেছে 2-3 জায়গায়। এই হাত নিয়ে বাইক স্টার্ট দিয়ে নিজের অফিসে চলে যায়। অফিসে ঢুকতে রাকিব ছুটে আসে। স্যার, আপনারা তো দেরি চলে আসলেন যে? বউকে সময় দেওয়া শেষ? আবির ক্ষুব্ধ আঁকিতে চাইল রাকিবের দিকে। কোনো কথা না বলে নিজের কেবিনে ঢুকে চেয়ারে চোখ বন্ধ করে বসে পড়ল। রাকিবও পেছন পেছন আবিরের কেবিনে ঢুকলো। সহসা চোখ পড়ল আবিরের হাতের দিকে। আঁতকে উঠে ছুটে গিয়ে আবিরের হাত ধরে বলল, হাত কাটছিস কিভাবে? আবির হাত ছড়িয়ে বলল, তুই এখন যা, আমি একটু একা থাকতে চাই। রাকিব আকুল স্বরে জানালো, চলে তো যাবোই, আগে বল কি হয়েছে? আবির অনমনীয় কণ্ঠে উত্তর দিল, কিছু হয়নি। রাকিব ভাবুক স্বরে বলল, কিছু একটা তো অবশ্যই হয়েছে। আমি তোর বেস্ট ফ্রেন্ড, এটা ভুলে যাইস না। এখন বল কি হয়েছে? মেঘ কিছু করেছে? ওতে আবিরের নাকের ডগা ফুলে আছে, নয়ন জোড়ে এখনো রক্ত বর্ণ হয়ে আছে, বক্ষস্থলে থাকা হৃৎপিণ্ড যেন দিক বিদিক ছুটে বেড়াচ্ছে। আবির দীর্ঘশ্বাস ছেড়ে কঠিন সুরে বলল, আমি ওর জীবনে কাটার নেই। আবির নামক কাটাটা ওর জীবনে না থাকলেও ও হয়তো অনেক বেশি হ্যাপি থাকতো। রাকিব ভ্রু কুঁচকে বলল, কি বলছিস এসব? মাথা ঠিক আছে তোর? আবির শ্বাস ছেড়ে শক্ত কণ্ঠে উত্তর দিল, আমি ঠিক করেছি ওকে ওর মতো থাকতে দিব। ওর ব্যাপারে কোনো কথা বলবো না। রাকিব এবার সশব্দে হেসে উঠল। আবির ভ্রু কুঁচকে ক্রোধিত নয়নে চেয়ে রইল। রাকিবের সেদিকে হুঁশ নেই। হাসতে হাসতে পেট চেপে ধরেছে। আবির রাগান্বিত কণ্ঠে বলল, ও হেতু হাসছিস কেন? রাকিবের হাসি যেন থামছেই না। আবিরের কাছ থেকে দূরে গিয়ে বলে, বন্ধু এত কিছু করেও যখন প্রেমিকার মন পায় না, তখন তার জন্য শুধু একটা গান গাইতে ইচ্ছে করছে, যার কারণে ছাড়লাম আমি জগৎ সংসার, তবুও সে পাষাণ বন্ধু হইল না আমার। আমার দুঃখে কান্দে আকাশ, কান্দে রে জমিন, হৃদয়া তুই পাষাণ বন্ধু এত রে কঠিন, তোর মনের পিঞ্জেরায় তুই কারে দিলি ঠাঁই, কারে এত করলি আপন পর করে আমায়। তুই ভালো থাকিস বন্ধু আমার, সুখে থাকিস রোজ, তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ। আবির বসা থেকে উঠে দাঁড়াইতেই রাকিব হাসতে হাসতে কেবিন থেকে ছুটে বের হয়ে নিজের রুমে চলে গেল। সারাদিনের ব্যস্ততায় সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে। অফিসের সবাই মোটামুটি চলে গেছে। রাকিবের গার্লফ্রেন্ডের কলের পর কল দিচ্ছে। গার্লফ্রেন্ডের নাম রিয়া। আবির দেশ ছেড়ে যাওয়ার পরেই রাকিবের সঙ্গে একই ভার্সিটিতে ভর্তি হয়েছিল রিয়া। ধীরে ধীরে বন্ধুত্ব, তারপর প্রেম, তাদের 2 বছর রিলেশন চলছে। 4-5 বার কল করার পর রাকিব রিসিভ করে বলে উঠল, কি হয়েছে, তো কল দিচ্ছ কেন? জানো না এই সময় অফিস থাকি। রিয়ার গলা দিয়ে কথা বেরোচ্ছে না। কোনোরকম বলল, আমাকে একটা ইনহেলার আর কিছু ওষুধ কিনে দিয়ে যেতে পারবা? রাকিব এবার চিন্তিত করে স্বর বলল, কি হয়েছে তোমার? আজকে দুপুর পর্যন্ত বাসায় টুকিটাকি কাজ করেছিলাম, বিকেল থেকে শ্বাসকষ্ট হচ্ছে, আস্তে আস্তে বাড়ছে মনে হচ্ছে। রাকিব কণ্ঠ ভারী করে বলল, তুমি জানো তোমার ডাস্ট অ্যালার্জি, তারপরও কেন যাও কাজ করতে? আমি এসে কল দিচ্ছি, সাবধানে থাকো ভাই। রাকিব আবিরের কেবিনের সামনে দাঁড়িয়ে বলল, তুই বাসায় কখন যাবি? আবির ল্যাপটপের দিকে তাকিয়ে উত্তর দিল, একটু দেরি হবে। কেন? রাকিব বলল, রিয়া অসুস্থ, ওষুধ নিয়ে যেতে হবে। আমি কি চলে যাব? আবির চোখ তুলে চেয়ে বলল, সিরিয়াস কিছু? রাকিব মৃদু হেসে উত্তর দিল, না না তেমন না, ওর তো সেই একটাই সমস্যা। আবির স্বাভাবিক কণ্ঠে জানালো, ঠিক আছে তুই যা, কোনো সমস্যা হলে জানাইস। রাকিব হাসি মুখে বলল, তুই কাজ শেষ করে তাড়াতাড়ি চলে যাস। আবির মাথা নিচু করে চুপচাপ কাজে মনোযোগ দিল। অন্যদিকে মেঘকে পড়াতে জান্নাত আপু এসেছে।
মেঘের মনের বিরুদ্ধে বাধ্য হয়ে পড়তে বসেছে। জানাদাপু কি পড়াচ্ছেন তাদের মেঘের কোনো মনোযোগ নেই। একরাশ বিরক্তি নিয়ে শব্দহীন বসে আছে। জানাদাপুর দিকে তাকিয়ে দেখলো একবার। খুবই সাদামাটা একটা মেয়ে। গায়ের রং ধবধবে সাদা না হলেও চেহারায় অন্যরকম সৌন্দর্য আছে। বোরকা পরার সাথে সুন্দর করে হিজাব দিয়েছেন। মেঘ মনে মনে ভাবছে আমি কি ওনার মতো সুন্দরী না? আমি কি আপনার ভালোবাসা পেতে পারতাম না আবির ভাই? পরদিন নাস্তার টেবিলে প্রত্যেকে উপস্থিতি শুধু আবির ব্যতীত। আদির খাওয়া শেষ হতেই আকলিমা খান বললেন, তোর ভাইয়া উঠেছে কিনা দেখে আয় তো। আদির দৌড়ে গেল আবিরের রুমের সামনে। আদি বা মিম কেউই আবিরের রুমের ভেতরে ঢুকে না, দরজা থেকেই ডেকে চলে আসে। আজও আদির দরজা থেকে উঁকি দিয়ে দেখলো, কিন্তু আবির কোথাও নেই। দুবার ডেকেছে, কিন্তু সাড়া নেই। আদি করিডোর থেকে চিৎকার দিয়ে বলল, ভাইয়া তো রুমে নেই আম্মু। সবাই এবার মুখে চাওয়াচাওয়ি করছে। রুমে নেই মানে কি? সকাল থেকে তো বের হতে দেখলাম না। তানভীর গলা উঁচু করে বলল, ছাদে দেখতো আদি। ভাইয়ের কথা মতো আদি ছাদের দিকে গেল, কিন্তু ছাদের গেট তো তালা। আদি পুনরায় তা জানালো। মালিহা খান চিন্তিত সুরে বললেন, আবির কি রাতে ফিরেনি? মেঘ সহসা বড় আম্মুর দিকে চাইল। এই বাড়ির ছেলেরা কখনো বাড়ির বাহিরে রাত কাটায় না, যত রাতই হোক বাসায় ফিরে। এটাই খান বাড়ির রুলস। খুব প্রয়োজন হলে আলী আহমদ খানের থেকে অনুমতি নিয়ে থাকতে হয়। ইকবাল খান সঙ্গে সঙ্গে ফোন বের করে আবিরকে কল দিয়েছে। প্রথমবার রিসিভ হয়নি, দ্বিতীয়বার রিসিভ হতে ইকবাল খানও শুধালেন, কোথায় আছিস? আবির খান ঠান্ডা কণ্ঠে উত্তর দিল, অফিসে। তুই রাতে বাসায় ফিরিসনি? না, আবির উত্তরে বলল। ইকবাল খান কেন? আবির গভীর কণ্ঠে জবাব দিল, অফিসে কাজ ছিল। ইকবাল খান তপ্ত স্বরে বললেন, ও আচ্ছা। আচ্ছা, আমাদের অফিসে মিটিং আছে, আসবি না? আবির ভারী কণ্ঠে বলল, চলে আসবো, এখন রাখছি, কাজ আছে। আলী আহমদ খান রেগে বলে উঠলেন, 2 দিন হয়নি নিজের কোম্পানি করেছে, এখনই ব্যস্ততায় দেখাই। কই, আমাদের তো রাতে অফিস থেকে কাজ করতে হয়নি কখনো। মালিহা খানের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বললেন, ছেলেকে বুঝাও, বাহিরে থাকাকালীন কি করেছে না করেছে সেসব আমার বাড়িতে চলবে না। ডাইনিং টেবিলের নিস্তব্ধতা ছেড়ে গেছে, কারো মুখে কোনো শব্দ নেই। আলী আহমদ খান উঠে গেছে। মালিহা খান ডাইনিংয়ে বসে ইকবাল খানকে শুধালেন, আবিরের জন্য কি খাবার দিয়ে দিব? ও তো গতকাল সকালে না খেয়ে বেরিয়েছিল, তারপর থেকে তো আর দেখিনি। আদি ততক্ষণে ডাইনিংয়ের কাছে এসে উত্তেজিত কণ্ঠে বলল, গতকাল দুপুরে ভাইয়া আসছিল, আমি ভাইয়াকে ডাকও দিয়েছি, কিন্তু ভাইয়া শুনেনি। তারপর টেবিলে কাচ্চি বিরিয়ানির বক্স রেখে আমি সেটা নিয়ে উপরে আপুদের কাছে চলে গিয়েছিলাম, তাই তোমাদের কাউকে জানাতে মনে নেই। আদির কথা শুনে মেঘ মিড়মিড় করে বলল, কাচ্চি বিরিয়ানি আবির ভাইয়া আনছিল? আগে জানলে ওনার আনা খাবার খাইতামই না। নিজের ইচ্ছা মতো মারবেন, ছাড়বেন, আবার মন চাইলে খাবার এনে খাওয়াবেন, আর আমি সব ভুলে যাব। এমন মেয়ে আমি না। ইকবাল খান বললেন, বড়ভাবে আপনি খাবার দিয়ে দিন, আবির অফিসে আসলে খেয়ে যাবেন। রাত 10টার দিকে আবির বাসায় ফিরেছে। ততক্ষণে 3 কর্তৃ ব্যতীত সকলের খাওয়া শেষ। আবির ফ্রেশ হয়ে মা কাকিয়াদের সাথে খেতে বসেছে। এই যে মা মামুনি আর কাকিয়া এত এত প্রশ্ন করছে, আবির নিশারায় সব শুনছে, কোনো উত্তর দিচ্ছে না। কোনো রকমে খাওয়া শেষ করে রুমে চলে এসেছে। সময় চলছে নিজস্ব গতিতে। মাঝখানে কেটে গেল 10 দিন। আবির আর মেঘ দেখা হলেও কেউ কারোর সাথে কথা বলে না। আবির খাবার টেবিলে একসাথে বসলেও মেঘের দিকে একবারের জন্যও তাকায় না। মেঘ ঠিক ওই 2-1 বার তাকিয়ে দেখে, কিন্তু আবির যেন নিজেকে শক্ত আবরণে আবৃত করে রেখেছে। মুখের উপর পাথর চাপা দিয়ে দিন কাটাচ্ছে। আবির যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ নিজের রুমের দরজা বন্ধ করে রাখে। মেঘও নিজের মতো খাচ্ছে, মিমার আর আদির সাথে আড্ডা দিচ্ছে। জানাজাপু পড়িয়ে যাচ্ছে, কোচিং থাকলে কোচিংয়ে যাচ্ছে, বাসায় এসে পড়াশোনা করছে, সবই নিজের মতো করছে। শুধু মাঝে মাঝে ভাবে, আবির ভাইয়ের কি কিছু হয়েছে? সালমা চৌধুরী
আজ মেঘের এইচএসসি রেজাল্ট পাবলিশ হবে। সকাল থেকে না খেয়ে বসে আছে মেয়েটা। আলী আহমদ খান আর মোজাম্মেল খান অফিসে চলে গেছেন। ইকবাল খান কোনো এক দরকারেও আদির স্কুলে গিয়েছেন। আবিরও সকাল সকাল অফিসের জন্য বেরিয়ে গিয়েছে। আবির কিছুক্ষণ পর তানভীরও বেরিয়েছে। ঘণ্টাখানেক পর রেজাল্ট পাবলিশ হয়েছে। মাদিবা খান মেঘ গোল্ডেন জিপিএ 5 পেয়েছে। খান বাড়িতে খুশির আমেজে ভরে উঠেছে। কিছুক্ষণের মধ্যে মোজাম্মেল খান আর আলী আহমদ খান মিষ্টি নিয়ে বাসায় হাজির হয়েছেন। ইকবাল খানও আদিকে নিয়ে ফেরার পথে কয়েক কেজি মিষ্টি নিয়ে এসেছেন। আবিরের পর মেঘই পড়াশোনা খানবাড়ির মুখ উজ্জ্বল করেছে। মাঝখানে তানভীর 4+ রেজাল্ট নিয়ে এসএসসি আর এইচএসসি পাশ করেছে। মালিহা খান ছেলেকে কল দিচ্ছেন, কিন্তু আবির কল ধরছে না। তানভীরকে কল দিয়েছেন, কিন্তু ব্যস্ত বলছে। বাড়িতে এত আনন্দ, কিন্তু দুই ভাইয়ের নেই, যেন নিরুদ্দেশ। বেশ কিছুক্ষণ পর আবির আর তানভীর বাসায় ফিরেছে। তানভীর একটি র্যাপিং করা বক্স মেঘের হাতে দিয়ে হাসিমুখে বলল, কংগ্রেচুলেশনস মাই ডিয়ার ভনু। মেঘ একগাল হেসে জানালো, থ্যাংক ইউ ভাইয়া। আবির কোনো দিকে না তাকিয়ে নিঃশব্দে দীর্ঘ পা ফেলে নিজের রুমে চলে গেছে। মেঘ আবিরের দিকে চেয়ে মনে মনে বলল, একটা মানুষ এতটা হৃদয়হীন হয়ে থাকে কী করে? সামান্য একটা কংগ্রেস শব্দটাও কি বলা যেত না? তানভীর মেঘের জন্য স্পেশালি রসমালাই নিয়ে আসছে। মেঘ তানভীরকে কয়েক পিস খাইয়ে বক্স নিয়ে দৌড়ে গিয়ে ডাইনিংয়ে বসে খাচ্ছে, যেন কেউ ভাগ না বসায়। তানভীর নিজের রুমে ফ্রেশ হতে চলে গেছে। 20 মিনিটের মধ্যে আবির অফিসের জন্য রেডি হয়ে বের হচ্ছে। আবির পিছন পিছন তানভীরও নামছে। মালিহা খান আবিরকে ডেকে বললেন, এই সময় আবার কোথায় যাচ্ছিস? আবির ভারী কণ্ঠে বলল, অফিসে কাজ আছে। মালিহা খান আবারও বললেন, মিষ্টি খেয়ে যা। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, সময় নেই। মেঘ তখনও ডাইনিংয়ের চেয়ারে বসে আছে। আবির ভাইয়ের খাটখোট্টা জবাবে অষ্টাদশীর মন খারাপ হলো। মনে মনে ভাবলো, সত্যিই কি আপনার সময় নেই, নাকি আমার রেজাল্টের মিষ্টি আপনি খেতে চান না? আবির চলে যাচ্ছে। হালিমা খান আবিরের খাওয়া যাওয়ার দিকে চেয়ে পুনরায় সিঁড়িতে থাকা তানভীরের পানে তাকিয়ে চিন্তিত স্বরে বললেন, আমি আরো ভাবলাম বোনের রেজাল্টের খুশিতে তোরা দুই ভাই মিলে এক এলাকায় মিষ্টি দিয়ে আসবি। তানভীর মৃদু হেসে প্রশ্ন করলো, এক বাড়িতে কতবার মিষ্টি দিতে হবে? হালিমা খান ছেলের কথার মানে বুঝল না। কপাল কুঁচকে বললেন, মিষ্টি তো দেওয়া হয়নি এখনো। তানভীর হাসি মুখে জানালো, ভাইয়া আর আমি এলাকার সব বাড়িতেই মিষ্টি দিয়ে বাসায় এসেছি। মেঘ বিস্ময়কর দৃষ্টিতে ভাইয়ার অভিমুখে তাকিয়েছে। অষ্টাদশীর চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে। 10 দিনের রাগ যেন 10 সেকেন্ডেই হাওয়া হয়ে গেছে। প্রিয় মানুষ বরাবরই প্রিয়ই থাকে, মাঝে মধ্যে শুধু অভিমানের চাদরে ঢেকে যায়। মেঘ বিড়বিড় করে বলল, আমি কি ঠিক শুনেছি? আবির ভাই আমার রেজাল্টের খুশিতে এলাকায় মিষ্টি খাইয়েছেন? তাহলে বাসায় এমন মুড নিয়েছিলেন কেন? একটা মিষ্টি মুখও দিলেন না, কিন্তু কেন? উনি কি কোনো বিষয়ে রেগে আছেন? মেঘের পাশাপাশি সবাই যেন অবাক চোখে তাকিয়েছেন তানভীরের দিকে। তানভীরের কথায় আকলিমা খান ভ্রু কুঁচকে বললেন, আমাদেরকে জানালে কি এমন হতো শুনি? আবির বা তুই কেউ তো বলতে পারতি। তানভীর হাসি মুখে উত্তর দিল, ভাইয়া লোক দেখানো কাজ পছন্দ করে না, জানোই তো। তাছাড়া আমি তো এখনই বললামই তোমাদের। মোজাম্মেল খান আবিরের এমন কাণ্ডে খুশি হয়ে বললেন, যাক, বড় ভাইয়ের দায়িত্ব পালনে আবির অবহেলা করেনি, এটাই তো দরকার। আব্বুর মুখে এমন কথা শুনে মেঘের মুখটা মলিন হয়ে গেল। আবির ভাইকে তো সে বড় ভাই হিসেবে ভাবেনি কখনো। আবির ভাই হলেও ক্রাশ, না হলেও পাস, ভাইটাই কিছু না। রাত 10টার দিকে আবির ফিরেছে। মেঘ তখন পড়ছিল। আবির রাতে খাবার খেয়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে ফেলেছে। বেশ কিছুক্ষণ পর মেঘ নিচে আসতে আকলিমা খান বলে উঠলেন, কিরে আবিরকে মিষ্টি দিলি না? মেঘ আশ্চর্য নয়নে চেয়ে বলল, তোমরা দাওনি কেন? হালিমা খান স্বাভাবিক কণ্ঠে জানালেন, আমরা তো বলেছি, ও তো খাবে না বলে চলে গেল। তুই একটু নিয়ে যা, তুই বলে যদি খায়। এক প্লেটে কয়েকটা মিষ্টি নিয়ে মেঘ গুটি গুটি পায়ে করিডোর বেরিয়ে আবির ভাইয়ের রুমের সামনে হাজির হলো। এক হাতে দরজা ধাক্কা দিতেই বুঝতে পারল ভেতর থেকে দরজা বন্ধ।
দরজা বন্ধ থেকে মেঘের খটকা লাগলো। আবির ভাই আসার পর থেকে কখনো দরজা বন্ধ করে ঘুমায় না, তাহলে ইদানিং দরজা বন্ধ করে রাখেন কেন? রুমের ভেতরে কম সাউন্ডে গান বাজছে। মেঘ মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলো। এই অবহেলায় তোমার ওই আকাশে নীরব আপসে ভেসে যায়। সে ভীষণ শীতল ভেজা চোখ, কখনো দেখিনি তোমায়। কেউ কোথাও ভালো নেই যেন সে কতকাল আর হাতে হাত অবহেলায়, কতকাল আর ভুল অবসন্ন বিকেলে। ভেজা চোখ দেখেনি তোমায়। এক উল্টো বিড় করে বলল, আবির ভাই এত কষ্টের গান শুনছে কেন? ব্যাপার কি? এক দরজা টোকা দিয়ে আস্তে করে ডাকলো, আবির ভাই। ভেতর থেকে কোনো জবাব না আসায় মেঘ উচ্চস্বরে আবার ডাকলো, আবির ভাই। সহসা গান বন্ধ করে গেল। সিগারেট হাতে দরজা খুলে দিল আবির। পরনে কালো টি শার্ট আর ট্রাউজার, কপালে নাকে ঘামের বিন্দু বিন্দু পানি জমে আছে, সাথে ঘামের জবজবে পুরো শরীর অকাচল চুল। শ্যামবর্ণের মুখশ্রী মলিন হয়ে আছে। নেট কণ্ঠে বলল, কিছু বলবি? আবির ভাইয়ের হাতে দ্বিতীয়বারের মতো সিগারেট দেখে মেঘের হৃদয় চূর্ণ বিচূর্ণ হলো। হাজার রাগ অভিমান থাকুক, তারপরও আবির ভাইয়ের প্রতি মেঘের সুপ্ত ভালোবাসা এখনো বর্তমান। মেঘ আর্তনাদ করে বলল, আপনি আবারও সিগারেট খাচ্ছেন? আবির গভীর কণ্ঠে শুধালো, তাতে তোর কোনো সমস্যা? মেঘ মাথা নিচু করে শীতল কণ্ঠে জবাব দিল, হ্যাঁ। আবির কপাল কুঁচকে তাকে শক্ত করে কণ্ঠে বলল, কি সমস্যা? প্রশ্ন করে দরজা থেকে সরে বিছানার পাশে বসে সিগারেট ঠোঁটে ধরেছে। অকস্মাৎ মেঘ দ্রুত পায়ে আবিরের কাছে গিয়ে মুখ থেকে সিগারেট টেনে ফ্লোরে ছুঁড়ে ফেলে দেয়। আগে ফুঁসতে ফুঁসতে জবাব দিল, আপনি সিগারেট খান, এটাই আমার সমস্যা। আবির আশ্চর্য নয়নে চেয়ে রইল অষ্টাদশীর লালিত মুখ বিবরে অভিমুখে। মেঘ রাগে ফুঁসছে আর ঘন ঘন শ্বাস ছাড়ছে। আবার মনে মনে ভীত হচ্ছে, আবির ভাই যদি মারেন। তৎক্ষণাৎ নিজেকে সাহস দিল, মারলে মারবে, কিন্তু ওনাকে সিগারেট খেতে আমি দেখতে পারবো না। আবির ভারী কণ্ঠে শুধালো, কেন আসছিলি? মেঘের মাথা থেকে ওইসব চিন্তা সরে গেছে, তবুও কিছুটা চিন্তিত স্বরে বলল, আপনার জন্য মিষ্টি নিয়ে আসছি। আমি ঠান্ডা কণ্ঠে উত্তর দিল, আমি মিষ্টি খাবো না, নিয়ে যা। মেঘ ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কেন খাবেন না? আমার রেজাল্টে কি আপনি খুশি হননি? আবির নিস্তব্ধ হয়ে ফ্লোরে পড়ে থাকা আধখানা সিগারেট পানে চেয়ে আছে। মেঘ পুনরায় বললেন, কিছু বলছেন না যে? আবির গভীর কণ্ঠে উত্তর দিল, তুই খুশি থাকলেই হলো, আমার খুশিতে কি আসে যায়? আবিরের নিরুদ্বেগ কণ্ঠে বলা কথায় মেঘের মনে কেমন যেন খটকা লাগলো। মেঘ চিন্তিত কণ্ঠে শুধালো, আবির ভাই, আপনি কি আমার উপর কোনো কারণে রেগে আছেন? আবির এক পলক তাকালো মেঘের দিকে, তারপর তপ্ত করে বলল, আচ্ছা মেঘ, আমি যদি দেশ ছেড়ে একেবারে চলে যাই, তাহলে তুই এই বাড়িতে আনন্দে থাকতে পারবি, তাই না? মেঘ আশ্চর্য নয়নে চাইল আবির ভাইয়ের দিকে। বুকের ভিতর হৃৎপিণ্ড ভয়ঙ্কর ভাবে কাঁপছে। এই 1.5 মাস আবির ভাই অষ্টাদশীর হৃদয়ের সবটুকু জায়গা জুড়ে অবস্থান করছে। আবির ভাই দেশ ছেড়ে চলে যাবে, এ কথাই কোনোভাবে মানতে পারছে না মেঘ। মেঘের সিক্ত নয়ন জুড়ে আবির ভাইয়ের প্রতি এক সমুদ্র ভালোবাসা স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। কণ্ঠ খাত নামে মেঘ বলল, আপনি কেন চলে যাবেন? আবির রাশভারী কণ্ঠে বলল, যদি সত্যি সত্যি এমন হয় যে আমি চলে গেলে তুই বাড়ি ছেড়ে যাবি না, তাহলে আমি যত তাড়াতাড়ি সম্ভব চিরকালের জন্য দেশ ছেড়ে চলে যাব। তবুও তুই ভালো থাকিস আর এই বাড়ির রাজকন্যা হয়ে থাকিস সারা জীবন। মেঘের সমস্ত আকাশ ঘুরছে। আবির ভাই এত কঠিন কথা কেন বলছেন? তার কারণ খুঁজে পাচ্ছেন অষ্টাদশী। অনেক ভাবার পর মনে পড়ল 10 দিন আগের ঘটনা। মনে মনে ভাবল, তাহলে কি পর্ণার সাথে বলা কথাগুলো আবির ভাই শুনে ফেলেছিল? মেঘ বেশ খানিকটা সময় নীরব থেকে শান্ত কণ্ঠে বলল, আসলে ওই দিন আমি খুব রাগ উঠছিল, জান্নাত আপুর কাছে পড়তে চাইনি, তবুও। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, জান্নাত পড়াতে না পারলে আমি আনতামই না। কেন জান্নাতকে এনেছি? কেন তোকে জান্নাতের কাছে পড়তে জোর করছি? সবটাই জানতে পারবি, শুধু একটু ধৈর্য ধর আর পড়াশোনা কর মন দিয়ে। আর নতুন টিউটর আনলে তোর মানিয়ে নিতেও সময় লাগবে। এখন তোর হাতে এত সময় নেই। একটা কথা মাথায় রাখিস, আর যাই হোক আমি তোর খারাপ চাই না, এইটুকু বিশ্বাস আমার উপর রাখতে পারিস। প্রথম কথাগুলো ভারী স্বরে বললেও শেষ কথাগুলো শীতল কণ্ঠেই বলল আবির।
মেঘ মনে মনে ভাবলো, সত্যিই তো, জান্নাত আপু পড়ানোতে তো কোনো সমস্যা নেই, ওনাদের মধ্যে যাই থাকুক তাতে আমার কি। মেঘ ছোট্ট করে বলল, সরি আবির ভাই, আর এমন করবো না। আবির সব শ্লোক ভারী কণ্ঠে উত্তর দিল, সমস্যা নেই, এখন যা তুই। মেঘ চিবুক নামিয়ে অভিমানী স্বরে বলল, আপনি মিষ্টি না খেলে আমি যাব না। আবির নিয়ত কণ্ঠে বলল, বললাম তো খাবো না, তুই যা। মেঘ শক্ত কণ্ঠে বলে উঠল, বললাম তো যাবো না, একটা খা। আবির এবার তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল, কিছু বলার আগে মেঘ আহ্লাদি কণ্ঠে বলে উঠল, প্লিজ আবির ভাই। সঙ্গে সঙ্গে আবিরের অভিব্যক্তি বদলে গেল, মুচকি এসে বলল, ঠিক আছে দে। আবির ভাইয়ের হাসিতে মেঘ গলে পানি হয়ে গেছে। রোমান্টিক মুডে বলল, আমি খাইয়ে দিই মিষ্টি। আবির মৃদু হিসেবে জানালো, ঠিক আছে। মেঘ মিষ্টির প্লেট থেকে আবির ভাইয়ের কাছাকাছি এসে দাঁড়ালো। আবির ভাইয়ের শরীর থেকে আসা পুরুষালী গন্ধে মেঘের সর্বাঙ্গে ঝাঁকুনি দিল। আবির ভাইয়ের কাছাকাছি এলে মেঘ নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। 10 দিনের রাগ, অভিযোগ, অভিমানরা যেন নিমিষে বিলীন হয়ে গেছে। আবির ভাই মানে এক প্রকার নেশা, কাছে আসলেই অষ্টাদশী সেই নেশায় আসক্ত হতে বাধ্য। হৃৎপিণ্ডের কম্পনের তীব্রতা ক্ষণে ক্ষণে বেড়েই যাচ্ছে। মেঘ ধীর হস্তে কাঁটা চামচে একটা মিষ্টি তুলে আবির ভাইয়ের মুখের সামনে ধরল। আবির চুপচাপ খেয়ে নিল। মিষ্টি খেয়ে আবির থমথমে কণ্ঠে বলল, আর একটা কি খেতে হবে? মেঘ সঙ্গে সঙ্গে উপর নিচ মাথা নাড়ালো। আবির মনে মনে বলল, তোর এই পাগলামি যেন সারা জীবন থাকে। মেঘ আরেকটি মিষ্টি এগিয়ে দিল আবির ভাইয়ের মুখের কাছে। আবির দ্বিতীয় মিষ্টি শেষ করে ছোট্ট করে বলল, বস এখানে। মেঘ সঙ্গে সঙ্গে বিছানার পাশে বসল। আবির একটা মিষ্টি কেটে অর্ধেকটা মেঘের মুখে দিল। মেঘ যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না আবির ভাই তাকে মিষ্টি খাওয়াচ্ছে। মেঘ চুপচাপ মিষ্টিটা খেয়ে নিল। আবির ভাই দ্বিতীয়বার কিছুটা মিষ্টি মেঘের মুখের সামনে ধরে বলল, 2 বার না খাওয়ালে তো তুই আবার পানিতে পড়ে যাবি, নে হা কর। মেঘ মিষ্টি মুখে নিয়ে একগাল হাসলো। মিষ্টি খেয়ে মেঘ শান্ত স্বরে বলল, আবির ভাই। আবির দৃষ্টি মেঘের মুখ বরাবর দিয়ে সমুদ্র কণ্ঠে উত্তর দিল, সেই দরদ গলা কণ্ঠে হুঁটা অষ্টাদশীর মনের ভিতরে উথাল পাথাল ঢেউয়ের সৃষ্টি করেছে। এই হু তো মিশে আছে সীমাহীন ভালোবাসা। আবিরের দৃষ্টি অষ্টাদশীর মুখমণ্ডলে। ডাগর ডাগর আঁখিতে দীর্ঘ মনোযোগ দিয়ে চাইল। গভীর নলকূপের ন্যায় বিমোহিত সেই নয়নজোড়া আবিরকে স্থির থাকতে দিচ্ছে না। আবির চাইলেও নিজেকে শক্ত খোলসে আবদ্ধ রাখতে পারছে না। দৃষ্টি নামিয়ে নিল ফ্লোরে। মেঘ ডুব দিলে নিজেকে কন্ট্রোল করে শান্ত আঁখিতে আবির ভাইয়ের দিকে চেয়ে বলল, একটা কথা বলবো? আবির নিচের দিকে তাকিয়ে উত্তর দিল, বল। মেঘ ভীত স্বরে প্রশ্ন করল, যদি বলি আপনি আর সিগারেট খাবেন না, তাহলে কি আপনি মানবেন? আবিরের ঠোঁটে কিছুটা প্রশস্ত হলো। দৃষ্টি তখনও ফ্লোরে। মনে মনে বলল, তুই বললে হাসিমুখে জীবনটাও দিতে রাজি, সেখানে সিগারেট আর এমন কি? আজ এই মুহূর্ত থেকে আমি আবির সিগারেট ছাড়লাম, আর কোনোদিন ছুঁয়ে দেখব না, প্রমিস। মেঘ আস্তে করে বলল, কি হলো? আবির মেঘের দিকে আর চোখে চেয়ে বলল, ঠিক আছে, চেষ্টা করব। এতটুকুতে মেঘ হাসি মহা খুশি। না যে করেননি সেই অনেক। মেঘ বুক ফুলিয়ে শ্বাস টেনে সাহস নিয়ে বলল, আরেকটা কথা জিজ্ঞেস করি? আবির ঠান্ডা কণ্ঠে বলল, বল। মেঘ ডুব গিলে শীতল কণ্ঠে প্রশ্ন করল, চুল দাড়ি বড় হয়েছে, কাটান না কেন? মেঘের এমন প্রশ্নে আবির মুখ বন্ধ হয়ে গেল। মেঘের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে ঠান্ডা কণ্ঠে শুধালো, কেন? কেন এভাবে ভালো লাগে না? মেঘ মিষ্টির প্লেট হাতে নিয়ে চুপচাপ উঠে দরজার পর্যন্ত গিয়ে পেছনে তাকিয়ে বলল, আপনাকে সবভাবে ভালো লাগে, তবে এখন আপনার ড্রেসিং লুকটা মিসিং। কথাটা বলেই করিডোর দিয়ে অন্তহীন ছুটে নিজের রুমে চলে গেল। ওই দরজার দিকে চেয়ে নিঃশব্দে হাসছে।